আসসালামু আলাইকুম। ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই বাসায় নিরাপদ অবস্থান করছো এবং তোমরা তোমাদের সিলেবাসের আলোকে তোমরা পড়াশোনাকে এগিয়ে নিচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। অষ্টম অধ্যায়ের শিরোনাম হচ্ছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। আমরা গত ক্লাসে জনমতের ধারণা এবং বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। আমরা আজকে অষ্টম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ আরেকটি টপিক নিয়ে কথা বলব। আজকের ক্লাসের পাঠ হচ্ছে জনমত গঠনের মাধ্যম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে গত ক্লাসে বলেছি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সাফল্য অনেকাংশে নির্ভর করে জনমতের উপর। এজন্যই জনমত সম্পর্কে আমাদের সকলের জানা অবশ্যই প্রয়োজন। আমরা আজকে কথা বলবো জনমত গঠনের মাধ্যম। জনমত গঠনের মাধ্যমকে আবার জনমত গঠনের বাহনও বলা যায়, অর্থাৎ যেই মাধ্যমগুলো আলোকে জনগণের মধ্যে জনমত তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে জনমত গঠনের মাধ্যম, মানে যেই সকল মাধ্যমে জনমত তৈরি হয়। প্রথম যে মাধ্যম সেটা হচ্ছে সংবাদপত্র। আমরা সবাই সংবাদপত্র পড়ি। আমরা জানি যে সংবাদপত্র সংবাদ পরিবেশন করে, কিন্তু না, সংবাদপত্র শুধু সংবাদই পরিবেশন করে না, পাশাপাশি একটা রাষ্ট্রের যে সকল জাতীয় সমস্যাগুলি রয়েছে সেগুলো তুলে ধরে। সংবাদপত্রের মধ্যে বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে রাজনীতি বিশ্লেষক সকলের মতামত তুলে ধরা হয় এবং এমনকি পাঠকেরও বিভিন্ন মতামত সেখানে তুলে ধরা হয়। এই সংবাদপত্র পাঠ করে জনগণের মধ্যে জনমত তৈরি হয়। তারা রাষ্ট্রের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে জনমত তৈরি হয়। এরপরে যেই মাধ্যম সেটা হচ্ছে সভা সমিতি। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে প্রায় সকলেই তারা তাদের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন ধরনের সভা সমিতি করে থাকে। এই সভা সমিতিতে তারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সমস্যাগুলো তারা সেখানে তুলে ধরে। জনগণকে তারা বিভিন্ন বিষয়ে তারা আকৃষ্ট করে, তারা সেখানে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে। জনগণ সেখান থেকে তথ্য উপস্থাপন পেয়ে তাদের মধ্যে জনমত তৈরি হয়। এরপরে যে বাহন সেটি হচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশন। আমরা জানি যে চলচ্চিত্র বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে নির্মিত হয়ে থাকে। পরিচালকরা যখন চলচ্চিত্র তৈরি করেন তখন তারা রাষ্ট্রের বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিষয়গুলোকে তারা এবং সমাজের যে অসঙ্গতিপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা চলচ্চিত্রের মাধ্যমে তারা দর্শকদের কাছে তারা তুলে ধরে। এবং টেলিভিশনে তারা বিভিন্ন যে সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রামাণ্যচিত্র, নাটক, আরও বিভিন্ন বিষয় যে প্রচার হয়ে থাকে, সেই টেলিভিশনের অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোকে সেখানে তুলে ধরা হয়। কারণ আমরা জানি যে আমাদের জনগণের মধ্যে একটা অংশ কিন্তু আমরা টেলিভিশন দেখে থাকি এবং চলচ্চিত্র দেখে থাকি আমরা। আর এই জন্য সেখানে অনুষ্ঠান যারা পরিচালনা করেন এবং যারা চলচ্চিত্র পরিচালনা করেন তারা কিন্তু যেহেতু জনগণকে তারা আকৃষ্ট করতে চান, সচেতন করতে চান, তারা রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো সেখানে তারা তুলে ধরেন। আর এর মাধ্যমেই জনমত তৈরি হয়। এরপরে যে মাধ্যম সেটা হচ্ছে বই পুস্তক। লেখকেরা যে বিভিন্ন বইপত্র লিখেন তারা কিন্তু পাঠকের চাহিদার আলোকে লিখেন এবং তারা কিন্তু বিশেষ করে হয়তো উপন্যাসগুলো কাল্পনিক হয়ে থাকে। এর বাইরে বিভিন্ন ধরনের বই পুস্তক সাহিত্য রয়েছে বাস্তব ভিত্তিক, যেগুলো রাষ্ট্রের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে থাকে রাষ্ট্রের কল্যাণার্থে। আর জনগণের সেই বই পুস্তক সাহিত্য অধ্যয়ন করে তারা জনমত তৈরি করে। এরপরে জনমত গ্রহণের যে মাধ্যম সেটি হচ্ছে পরিবার। আমরা সকলেই কোনো না কোনো পরিবারে বসবাস করি। আর পরিবারে যারা ছোট রয়েছে তারা বড়দের কথা মেনে চলে। আর পরিবারের বড়রা যে রাজনৈতিক মতাদর্শের অধিকারী হয়ে থাকে,
যেই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ করে থাকে, ছোটরা কিন্তু সেখানে প্রভাবিত এবং অনুপ্রাণিত হয়। এজন্য বড়রা রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে যেভাবে আলাপ আলোচনা করে থাকে, ওই পরিবারের ছোট যারা আছে তারাও রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার লাভ করে এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে পারে। এরপরে জনমত গঠনের যে মাধ্যম সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। দেশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যখন ক্লাস করে তখন তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। শিক্ষকরা যখন ক্লাস নিয়ে থাকেন তখন রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তারা ছাত্রছাত্রীর সামনে উপস্থাপন করে থাকেন, আর ছাত্রছাত্রীরা নিজ থেকে প্রশ্নের মাধ্যমে শিক্ষক থেকে অনেকগুলো তথ্য জানতে পারে। আর শিক্ষক যখন একটা রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, রাষ্ট্রের কল্যাণার্থে যাবতীয় বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীর সামনে যখন বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন তখন ছাত্রছাত্রীর মধ্যে জনমত তৈরি হয়। এরপর হচ্ছে আইনসভা। আইনসভাকে জনমত গঠনের উত্তম একটি বাহন বলে মনে করা হয়, কারণ আইনসভায় যে সকল প্রতিনিধি যান তারা কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত। জনগণই ওই প্রতিনিধিদেরকে আইনসভায় পাঠিয়েছেন কথা বলার জন্য। এজন্য আইনসভার যে সকল নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকেন তারা বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন, আর জনগণ সেই বিভিন্ন জনপ্রতিনিধিদের আলোচনা কথা শুনে তাদের মধ্যে এক ধরনের রাষ্ট্রের কল্যাণের জন্য তাদের মধ্যে জনমত তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে জনমত গঠনের মাধ্যম সেটি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলকে জনমত গঠনের প্রতিষ্ঠান বলা হয়। অর্থাৎ রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন সময় তাদের সভা, সেমিনার, সিম্পোজিয়াম, দলের কর্মসূচি দিয়ে থাকে, মিছিল দিয়ে থাকে ইত্যাদি মাধ্যমে রাজনৈতিক দলগুলো, যে সকল দল সরকারে রয়েছে অথবা সরকারের বাইরে রয়েছে, বিশেষ করে সরকারি দলের বাইরে যারা অবস্থান করছে তারা সরকারের ভুল ত্রুটিগুলো, রাষ্ট্রের যে জাতীয় সমস্যাগুলো রয়েছে এগুলো তারা জনগণের কাছে উপস্থাপন করে থাকে। আর এর মাধ্যমেই রাজনৈতিক দলের যে সকল কর্মী রয়েছে অথবা এর বাইরে যে জনসাধারণ রয়েছে তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে থাকে, তাদের মধ্যে জনমত তৈরি হয়। এরপর যে জনমতের বাহন সেটি হচ্ছে নির্বাচন। আমরা জানি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে অন্যতম একটি বিষয় হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে। আর যখন নির্বাচন আসে তখন নির্বাচনের সময় একটি উৎসব মুখর পরিবেশ বিরাজমান থাকে। তখন সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে জয়লাভের স্বার্থে তারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সমস্যাগুলো এবং তাদের রাজনৈতিক দলের বিভিন্ন নির্বাচনী ইশতেহারগুলো জনগণের সামনে তুলে ধরেন। যেখানে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে তাদের দেশের সমস্যাগুলো এবং সম্ভাবনাগুলো তুলে ধরেন, সেখানে জনগণ বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকে এবং তাদের মধ্যে জনমত তৈরি হয়। এরপরে যে জনমত গঠনের বাহন সেটি হচ্ছে প্রতিবেশী ও বন্ধু বান্ধব। আমরা যারা যেখানে বসবাস করছি, আমাদের আশেপাশে যারা বসবাস করে সকলে আমাদের প্রতিবেশী। অনেক সময় আমরা প্রতিবেশীর সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে আমরা রাজনৈতিক বিষয় নিয়ে, রাষ্ট্র সম্পর্কে, নির্বাচন নিয়ে আমরা কথা বলে থাকি। এই কথা বলার থেকে আমি কিছু বলছি, হয়তো আমার প্রতিবেশী কিছু বলছে, এই যে একজন আরেকজন থেকে আমরা বিভিন্ন বিষয় শুনতেছি, শোনার কারণে আমাদের মধ্যে এক ধরনের জনমত তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, জনমত গঠনের পরে যে বাহন সেটি হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। আমরা তো বিভিন্ন ধর্ম পালন করে থাকি। আমরা যে ধর্মের লোক আমরা সেই ধর্মের আচার অনুষ্ঠান আমরা পালন করে থাকি। এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমাদের বাস্তব বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের দেশ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, সমাজের অসঙ্গতিগুলো নিয়ে কথা হয়ে থাকে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা মুসলমান, প্রতি শুক্রবারে আমরা মসজিদে জুমার সালাত আদায় করি। যখন আমরা জুমার সালাত আদায় করতে যাই সেখানে সম্মানিত ইমাম সাহেব বিভিন্ন বিষয় নিয়ে, সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যারা মুসল্লি আছে আমাদের সামনে উপস্থাপন করেন। সেখান থেকে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। এই তথ্যের আলোকে জনগণের মধ্যে জনমত তৈরি হয়। এরপর হচ্ছে পোস্টার। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের পোস্টার, পেস্টুন, ব্যানার ইত্যাদি করে বিভিন্ন জায়গায় টাঙিয়ে থাকে। আর জনসাধারণ যারা আছে তারা
বিভিন্ন বিষয়গুলো দেখে, পোস্টার দেখে, ব্যানার দেখে, বিভিন্ন স্লোগান লিখে থাকে, সচেতন করার জন্য বিভিন্ন বিষয়ের মাধ্যমে জনমত তৈরি হয়। জনমত গঠনের সর্বশেষ যে বাহন সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের যে মাধ্যম রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে, সবচেয়ে বেশি ব্যবহারকারী হচ্ছে ফেসবুক ব্যবহারকারী। আমাদের বাংলাদেশীয় যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের অধিকাংশ ফেসবুক ব্যবহার করে। এখন কিন্তু মানুষ আগের মতো সংবাদপত্রের সামনে বসে থাকে না, টেলিভিশন দেখে না, টেলিভিশনে খবরের জন্য অপেক্ষা করে না। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, এই ফেসবুকে সকল বিষয় খুব দ্রুততার সাথে চলে আসতেছে আমাদের সামনে, এবং যেখানে যে ধরনের অসঙ্গতি, কোনো সমস্যা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে তখন দ্রুত আমাদের সামনে চলে আসছে এবং বিভিন্ন বিষয় ভাইরাল হয়ে যাচ্ছে। এই ভাইরাল হওয়ার কারণে আমাদের সামনে সমস্যাগুলো চলে আসছে। একটি রাষ্ট্রের যে জাতীয় সমস্যাগুলো, সমাজের যে অসঙ্গতিগুলো আমাদের সামনে চলে আসছে, এবং যারা ফেসবুক ব্যবহার করে অর্থাৎ সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আমরা ব্যবহার করছি, ব্যবহার করার কারণে আমরা বিভিন্ন বিষয়, বিভিন্ন তথ্যপত্র আমরা পাচ্ছি সেখান থেকে। এরপরে আমাদের মধ্যে এক ধরনের জনমত তৈরি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা কথা বলছি আজকে জনমত গঠনের মাধ্যম বা বাহন সমূহ নিয়ে। আমি তোমাদেরকে সবগুলো আলোচনা করেছি। এরপর তোমাদের প্রথম পত্রে ৮ম অধ্যায়ে জনমত গঠনের বাহনগুলো বিস্তারিতভাবে লেখা আছে, তোমরা ক্লাস করবে অনলাইনে এবং পাঠ্য বই থেকে তোমরা জনমত গঠনের বাহনগুলো ভালো করে পড়বে। যদি তোমাদের এরপরে বুঝে না আসে, যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি তোমাদের সবগুলো উত্তর দেব। আমি তোমাদেরকে জনমত গঠনের বাহনগুলো আরেকবার বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। যে সকল বিষয়ের মাধ্যমে জনগণের মধ্যে জনমত তৈরি হয়, জনমত গঠিত হয়, এগুলোকে আমরা জনমত গঠনের মাধ্যম বা জনমত গঠনের বাহন বলছি। আমি তোমাদেরকে সবগুলো আবার বলছি। প্রথমে রয়েছে সংবাদপত্র, সভা সমিতি, চলচ্চিত্র, টেলিভিশন, বই পুস্তক, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা, রাজনৈতিক দল, নির্বাচন, প্রতিবেশী ও বন্ধুবান্ধব, ধর্মীয় অনুষ্ঠান, পোস্টার, এবং সর্বশেষ যে মাধ্যম সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত, এবং আশা করছি তোমরা বাসায় ভালো করে তোমরা পড়াশোনা করবে, এবং দেখা হবে আগামী যে কোনো ক্লাসে। আমরা যে কোনো একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। ভালো থেকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।